আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। যে যেখানে আসছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে কথাগুলো বলি। আমার শাবাবের বাবা যখন বিদেশে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার দেবরের থেকে 60,000 টাকা নিয়েছিলাম। নেওয়ার পরে উনি আজকে বিদেশ গিয়ে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে বিদেশের থেকে 1 মাস পরে বাংলাদেশে পাঠাইছে। পাঠানোর পরে আমি উনিরে ট্রিটমেন্ট করছি বাংলাদেশে প্রায় 5 বছরের মতন। মেরুদণ্ড ভেঙে ছিল, পা ভেঙে আছে, প্রসাব পায়খানার সমস্যা ছিল। তারপরে অপারেশন করছিল, আগে এলো মেরুদণ্ড, তারপরে পাওয়ার অপারেশন করছে, তারপরে প্রসাব পায়খানা, আবার আস্তে আস্তে ডাক্তার দেখাইছি, ঠিক হয়েছে। 5 বছর পরে অ্যাক্সিডেন্টের আমার ছেলেটা হয়েছে। হওয়ার পরে টুকটাক কাজ করতো, হালকা পাতলা টুকটাক কাজ করতো। করার পরে আমরা তো আমার দেবরের থেকে যে টাকাটা নিছি ওই টাকাটা তো আর দিতে পারি নাই। পরে কাজ করছে, আবার আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা দিছে। আমার স্বভাব হওয়ার পরে ওর খাবার, ওষুধ, ওর দুধ যা লাগে সব আর নানির বাসাতে দিছে। ওগুলা দিয়ে আমি ওর খাবার দাবার করাইতাম। তারপরে আস্তে আস্তে ওর বাবা একটু একটু হালকা হালকা ভালো হইলো। ভালো হওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে ঢাকা মিরপুরে একটা বাড়ি আছে, ছোটখাটো একটা বাড়ি আছে, একতলা টিন শেড ছিল তখন। তারপরে আবার হেরা ওই বাড়িটারে দোতলা করার পরে আমি একটা রুমের ভিতরে থাকতাম। পরে আমার শাশুড়ি বলল যে এই বাড়িটা ঠিক করলে সবাই মিলে টাকা দিয়ে ঠিক করতে হইব। তাই আমি বলছি ঠিক আছে, আমি যে রুমে রয়েছি সামনের রুমটায় আমি রয়েছি, তাই আমার ঠিক করলে ওই রুমটা দিবেন, আমি আমার বাড়ি থেকে টাকা এনে দিব। তারা ছেলেন একসাথে, ছেলে মেয়েরা সবাই একসাথে কইরা এখন আমি যে রুমটা থাকতাম এই রুমটার ভিতরে মেয়েরা ঢুকাইছে, মেজু মেয়ে থাকবো ঢুকাইছে। এখন আমি বলতেছি যে এই রুমে তো আমি থাকতাম, তো এখন ওরে যে দিলেন না ওই থাকবো, তোমরা থাকলে থাকো, না থাকলে নেই। এখন আমরা যে রুমে থাকবো আমাকে আর রুম দেয় না, তখন আবার কই থাকবো, রাস্তায় থাকবো। ছোট একটা বাচ্চা, আবার জামাইও অসুস্থ, এত সুস্থ হয় না। পরে আমি কি করলাম, একটা বাসায় ভাড়া উঠলাম। আমাদের শ্বশুর বাড়ির লাইনে একটা বাসায় ভাড়া থাকলাম। থাকার পরে ওইখানে আমার দেবরেরা, নন্দেরা, শাশুড়িরা সবাই আমার উপরে মানে ওরা আমার মারতেই যায়। পরে আমার ওইখানে যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা কইছে যে ওরা তো এনে তোর ঘরে থাকে না, আমার ঘরে থাকে, এখন ওরা এখানে এত হামলা দিবি কে? যদি ওরা ওরা গায়ে হাত উঠাস আমি কিন্তু তোদের ছাড়বো না। পরে এরকম অত্যাচার করতে দেখে আমরা আবার অন্য জায়গায় 11 নম্বরে মিরপুর 11-তে ভাড়া গেলাম। তখন উনি গিয়া টুকটাক কাজ কাম করে একটা দোকান দিছি। দোকানটা ওরকম চলে না, তো কি করবো এখন। পরে আমরা এই যে আমাদের মুন্সিগঞ্জ যে আইসা বললাম, বিক্রমপুর মুন্সিগঞ্জ আইসা করছি। আসার পরে এইখানে আসলাম। এখানে এসে কি করব, পরে একটা এই যে ফাস্ট ফুড আইটেমের দোকান দিছিলাম, একটা ছোট্ট একটা গাড়ি দিয়ে দোকান আসছিল আমাদের মুন্সিগঞ্জ আইসা। দোকানটা দেওয়ার পরে এখানে টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছি। একটা বাসা ভাড়া নিচ্ছি, ফ্ল্যাট বাসা নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করলাম। করার পরে টুকটাক চলতাছি। পরে খাওয়ান দাওয়ান ঘর ভাড়া সব এই ব্যবসাটার উপরে। পরে হঠাৎ করে আবার ওর বাবা কিছু কিছু পরে কতদিন পরে আবার অসুস্থ হয়ে যাইতো, নিয়ে যাইতাম মেডিকেল, নিয়ে ভর্তি করতাম। ব্যথা থাকতো অনেক, প্রচুর পায়ে ব্যথা থাকতো। তারপরে যে পায়ের ভিতরে নাট বল্টু আসছিল এগুলা খুলতে বলছে, খুলতে গেছি, বলতেছে পায়ের ভিতরে এটা আবার ভাঙ্গা হয়ে গেছে, এখন আর খোলা যাবে না। তো এই জীবনটা এরকম ভাবেই আগাইলাম। তারপরে হঠাৎ করে বলছি যে ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় তো দেবরে যে টাকাটা পায় কিছু দিয়ে দিব। তাই মোটামুটি আসছিলাম, আল্লাহ রাখছে ভালোই। পরে 2-1 বছর ব্যবসা করার পরে আস্তে আস্তে আবার দোকানপাট মুন্সিগঞ্জে অনেক ফুটপাতে হয়ে গেছে। পরে ব্যবসা বাণিজ্যটা কমে আছে, আর টাকা পয়সা দিতারই নেই। তারপরে বলছি টাকা দিমু, আমাকে দিলে তো ভাঙ্গা লাগবে, একটা কাজের সময় দিলে আর কোনো কাজ হইব। পরে অনেক সময় দেবরে মানে কোনো কথা হইলে বলতো যে আমার টাকা দিয়া দিবেন, আমার টাকাটা দিয়া দিবেন। আগে বলতো না, মানে বাসায় ভাই বোনের সাথে একটা কিছু হইলে হ্যাঁ বোনের পক্ষে বেরো এই কথাটা বলতো সবসময়। তো আমি বলছি যে আমার হাতে টাকা হইলে দিয়ে দেবো আমি, নাইলে আমি একটা কিস্তি উড়ে আপনি টাকাটা পরিশোধ করে দেব। পরে আমি ওই টাকাটা দেই নাই। পরে হঠাৎ করে একদিন আমার মেজু জাল উনি অসুস্থ শুনলাম। তো কি হয়েছে, কয় পিঠে ব্যথা, পিঠে ব্যথা। তো পিঠে ব্যথা কোনো কিছু, পিঠের থেকে বুকে ব্যথা আসে। পরে বললাম ডাক্তার ভালো দেখান, দেখাইছে, পরীক্ষা টরীক্ষা করছে, কোনো কিছু ধরা খায় না। তারপরে
বললো যে আপনার ফুসফুসিতে সমস্যা, আপনি ক্যান্সার হাসপাতাল যান বক্ষবিধিতে। পরে ঢাকা ক্যান্সার হাসপাতালে গেল, যাওয়ার পরে পরীক্ষা করছে, বলছে আর ফুসফুসির ভিতরে মানে ক্যান্সার ধরা খাইছে। তারপরে তার লগে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, 25 বছর ধরে বিয়ে হয়েছে, তার সাথে খুবই আমার ভালো সম্পর্ক ছিল, দুইজনে মিলামিশা শ্বশুর বাড়ি সব কাজ কাম করতাম। হ্যাঁ হ্যাঁ দিদি ঘর দুয়ার মস্ত, কাপড় চোপড় দিত, আমি রান্না বাড়া ধোয়া দাই সব করতাম একসাথে যখন খাইতাম। মানে এর সাথে আমার কোনোদিন কিছু মুখ কালাগালি হয়নি। শুনলাম হ্যাঁ অসুস্থ, তারপরে অসুস্থর কথা শুননা, কিন্তু আমার কাছে তো এমবে টাকা নেই হেরে যে কিছু টাকা দিমু। তো আমি ভাবলাম হেরা তো এমবে আমার কাছে টাকা পায়। পরে আমি টাকা আমার ঠিকা মিলায়া একটা চেন বিক্রি করে, তারপরে তার জন্য আমি আর আমার একটা চেন ছিল, বললাম যে থাক এখন অসুস্থ হয়েছে, এখন টাকাটা দিলে কাজে লাগবে। পরে আমি একটা স্বর্ণের চেন বিক্রি করে তারপরে নিয়ে তার টাকাটা, তার 60,000 টাকা তার হাতে দিয়েছি। পরে বললো ভাবি আপনি এখন না দিয়া পরে একটা কিস্তি মিস্তি উড়াই দিতেন, জিনিস বিশ্বাস দিলেন। আমি না, আপনি এখন অসুস্থ, দিয়ে আসলাম। দেওয়ার পরে 1 সপ্তাহ পরে এখন ওই বাসাটার ভিতরে মনে করেন ননদের সমান দিছে, আর ভাইগো সমান দিছে, বৈনগো সমান দিছে। তো আমার শাশুড়ি ছিল মারা গেছে, দিয়া গেছে সবাই, মানে একটা ছোট পাকনা ননদ ছিল, ওই ননদ আবার ভাই বোনে না জানা নিজে মা বাবার তো সবাই সমান করে লিখে দিছে। তো দিছে ভালো কথা, ওগো বাড়ি ওরা দিছে, আমার কোনো দুঃখ নেই, আমি তো মুন্সিগঞ্জে থাকি, আমাকে জানাইও নেই। দেওয়ার পরে আমি 1 সপ্তাহ পরে আমার ওই বাসায় আমার দেবারে যাইতে কইছে, একটু আসেন এনে দরকার আছে। তো গেছি, রাত্রে গেছি, গিয়ে দিয়ে বাসায় নাই। পরে কাজে গেছে, রাত্রে আসছে, আমার রাত্রে দেখো না, আমি সকালে আইসা বলবো লগে কথা বলতেছি, এর ভিতরে আইসা ওই যে আমাকে বাসার ভিতরে আমার একটা ছোট পাকনা ননদ আছে, ননদ করছে কি বাইরের লগে কথা কইছে, ঘুমাইতেছে, ঘুমাইতে উঠতে মনে করেন আমার আয়া অনেক মারছে। আমি হলো বড় ভাবি, আমার অনেক মার দিচ্ছে, মানে ওই বাসার বাড়াইটা বলেন, আশেপাশের মানুষেরা বলেন, মানে এত একটা খারাপ, ওর মতন খারাপ একটা মাইয়া হয় না। ও এই বিয়ে হয়েছে এই চিটাগাং, চিটাগাং বিয়ে হয়েছে বুঝছেন, এক ছেলের লগে পছন্দ করে বিয়ে করছে। ওইখান থেকে আইসা মনে করেন মেজো বোনের জামাইয়ের লগে, মেজো বোনের লগে জর্গা লাগছে, ঘর থেকে মেজো বোনের জামাইরা 3 মাসের লাগা বাই করে দিছে। এই মেজো বোনের জামাই 3 মাস এই বাপমার কাছে ছিল, 3 মাস পরে আবার আসছে। ছোট ভাইয়ের মারে, বাড়ির মারে, সবার মারে, মানে বাড়ির যা আছে সবার মারে। ওর মতন একটা পৃথিবীতে মনে মেয়ে হইতে পারে না, এত খারাপ। মনে করেন আমি মায়ের মারছে, আমি মুন্সিগঞ্জে আইসা করছি, ওটা যাইয়া মনে করেন এই পুলিশের কাছে যাইয়া কইছে আমার মাইরা মইরা থিয়া গেছে। পরে পুলিশ আনছে, পুলিশে তো আমার লগে মোবাইল, আমার কাছে মোবাইল নিয়ে আমি তো আইসা পড়ছি। পরে শাবাবের বাবার কাছে ফোন দিছে, আপনার ওয়াইফ কয় আমার ওয়াইফ তো ঢাকা গেছে, উনি রে নিয়ে আপনি তাড়াতাড়ি মিরপুরে আসেন। পরে কেন কয় কি পারিবারিক ব্যাপারে জর্গা হয়েছে, বাসায় আসতে হইব। পরে আমি আইয়া উঠছি, উঠার পরে আবার রাত্রেবেলায় আমি আইসেই গেছি। যাওয়ার পরে ওদের ফ্যামিলি সব একসাথে হইয়া মনে করেন আমার হাজবেন্ডের মানে মারবো, এটা করবো এটা করবো, অনেক অত্যাচার করছে আমাদের নিয়ে। করার পরে পুলিশ আইছে, পুলিশের বললাম আমি তো দেখেন আমার তো মারছে, কামড় দিছে, আমাদের অনেক মার দিছে, আমি তো আর কিছু করিনি, পারিনি ওর সাথে। পরে অনেক গ্যাঞ্জাম করছে, ওরা তিন তিন ভাই বোন মিল্লা মানে অনেক অত্যাচার করছে, ভাড়া করে গুন্ডো আনছে, মানুষ আনছে, মারামারি করবো আমাদের সাথে। পরে আমাদের লাইনের ভিতরে, যে লাইনে আমি থাকতাম আমার শ্বশুর বাড়ির লাইনের ভিতরে লোকজন আত্মীয় স্বজন ভাড়াটিয়া পাড়াপড়শি আছে না, পরে বলতেছে স্যার ও তো অনেক মানুষের মারামারি করছে, ও তো অনেক খারাপ, ও আর ভাবি গো বোন জামাইরা সবার এই বাড়ি থেকে লড়াই দেয়, মানে ওর বিয়ে হয়েছে এই বাড়িতে এমন করে। পরে পুলিশ সহ মনে করেন ওরে, ওর বোন ভাই যা আছে সবার এলাকার মানুষ অগ দূরাইছে, পুলিশ পর্যন্ত পলাইছে, এরকম গ্যাঞ্জাম করছে দেখা। মনে করেন আমার জামাই অসুস্থ মানুষ, আমি লইয়া খাইতেছে, মানে আমি মনে করি যে টাকা পয়সা বাড়ি করতে কি করবো, একটা অসুস্থ মানুষ নিয়ে খাই, যা যা আছে ভাগ্য, এটা সারা জীবন তোর বাচ্চা থাকবো না। ওরা মনে করেন ঘরের ভিতরে একটা না একটা গ্যাঞ্জাম করে, আমি থাকি মুন্সিগঞ্জ, মনে করেন একটা না একটা সমস্যা ওগো বাসায় থাকবেই। আমার একটা রুম আছে ভাড়া দেই, এই ভাড়াটারে পর্যন্ত মনে করেন ঘর থেকে মাইরা খেতায় দেয়, ওরে মানে সবাই এমন ভয় পায়। এখন দেখেন আমারও তো অত্যাচার করছে, ও কি এই শ্বশুর বাড়িতে সুখে আছে?
ওর মতন মুখ হলা মেয়ে নাই। ওরা ওর শ্বশুর বাড়ি থেকে মাইরা ফারায় তারপরে কয়দিন পর পর খেতে দেয়। আর আমরা তো আমার স্বামীরে নিয়ে কষ্ট করে জ্যাম্বুক একটা দোকান চালায় দুজনে মিল্লা খাইতেছে, একটা বাচ্চা আছে। কিন্তু আমি তো কেউ লোকে খাইতেও চাই না, কেউ টাকাও চাই না, কোনো গ্যাঞ্জাম করি না। এখন ওরা আমার সাথে মানে গায়ে পয়রা জর্গা করবো কিভাবে, সহ্য যদি সহ্য করে তার ফল সে পায়। আমি যে আজকে ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, শাবাবের বাবা আজকে অ্যাক্সিডেন্টের বয়স 20 বছর। 20 বছরের ভিতরে আমি যে কষ্ট করছি ওই কষ্টের ফল আল্লাহ আমারে দিছে। আমি তো নিজে কর্ম করে খাই, দুজনে মিল্লা খাই। অনেক সময় ওর বাবার শরীর ভালো না থাকলে আমি নিজে দোকানদারি করি। মানুষ তো সবাই চায় আরামে খাইতে, আমি তো আর এই আরামের কপালটা নিয়ে আসিনি। কিন্তু ওরা আমার লগে খুব অত্যাচার করে, মানে ওরা আমার উপরে মানে জুলুম করে। তো এই জুলুমের বিচার কি আল্লাহ করে না? আল্লাহ কইছে যে ধৈর্য করবো এরা আল্লাহ অনেক কিছু দিব। তাহলে মনে করেন আমি অনেক ভালো আছি, আমি যদি কর্ম করি, আমি নিজে অসুস্থ থাকলে অসুস্থ মনে করি না। এই যে হাজবেন্ড মাঝখানে মনে করেন সমস্যা হয়েছে, এত তো শরীরের সমস্যা, পায়ে ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, এটা সমস্যা এটা সমস্যা, তারপরে আবার কি হয়েছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে। তারপরে নিয়ে গেছি মুন্সিগঞ্জ সদরে, ওইখান থেকে বলছে তারা ঢাকা নিয়ে যান। ঢাকা হৃদরোগে নিয়ে গেছি, ওইখানে 7 দিন ছিলাম, অবস্থা খুবই খারাপ ছিল। মনে করেন প্রচুর বুকে ব্যথা, বলতেছে আমার অবস্থা অনেক খারাপ। অ্যাম্বুলেন্সের ভিতরে না হলে 10-12 বার বমি করছে। আমার একটা ছোট ছেলে আছে, এখন ওর বাবা থাকলে আমার বড় একটা গাছ, কাজ করতে পারুক না পারুক কেউ বলতে পারবো না কিছু। আমি তো জয় করছি, আমারে সবাই ভালো বলে, আমি নিজে এমন কোনো কিছু করি না যে আমারে কেউ খারাপ বলবো। তো ওরা আমার এই দুঃখটা বোঝে না, বুঝছেন? ওরা কি করে, এই আমি গেলে আমার 1 গ্লাস পানি দিব না, কিন্তু আমার বাসায় আইলে ওগো আমি অনেক আপন মনে করে রাখি, কি খাওয়াম না খাওয়াম, আমি ওরা খাওয়াক না খাওয়াক, ওরা শ্বশুর বাড়ির মানুষ, আমার বাড়ি পাইপ ওরা খাইতে পারবো, কিন্তু ওগো বাসায় যাবেন 1 গ্লাস পানি দিব না খাইতে। কিন্তু ওরা আমারে অনেক ইয়া করছে। তো আল্লাহ তো আমার মারে নেই, আল্লাহ আমার অনেক ভালো রাখছে না, আল্লাহর কাছে লাখ শুক্র আলহামদুলিল্লাহ। ছেলেরে নিয়ে স্বামী নিয়ে আমি অনেক ভালো আছি। এখন বাকি জীবনের কথা বলতারি না, যেই কয় বছর ধরে মানে হাজবেন্ড অসুস্থ হয়েছে, সুস্থ করার পরে আল্লাহ ভালোই রাখছে, 2টা ডাল ভাত খাই ভালো আছি। কারো কাছে চাইও না, কারো বাসায় যায় করে হামলা দেয় না যে আমার নাই আমার দাও খাও, খাই। কিন্তু আজকে মনে করেন জালে অসুস্থ, আজকে পড়া এই যে জালে অসুস্থ হ্যাঁ হাজবেন্ড নিয়ে মানে বইনগলাকা জীবন বাইরে জায়গা। তাই মনে করেন আবার ওরা ওরা মারামারি কাজিয়া করে হাতমা কাটটা মাইটটা সব বাসার থেকে বাড়িতেছে, কিন্তু আমি যাইও না শুনিও না। এই যে রাগ করে আজকে অনেকদিন ধরে জালের লগে ফোনও দেয় না, মনে অনেক কষ্ট যে আমার এত অত্যাচার করলো, আপনারা তো কেউ কিছু বলেন না, আপনার হলে তো আমার ঠিকই ভালো সম্পর্ক ছিল। এখন সবার ছাইরা দিয়ে আইসা পড়ছি। এখন আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।